আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমরা যারা এখনো বাকি আছি তারা জয়েন করে ফেলি এবং আজানটা শেষ হোক। আজানের শেষের পরে আমরা ক্লাসের মূল বিষয়গুলো আলোচনা শুরু করব। আর যারা এখনো জয়েন হয় না তারা যেহেতু জয়েন করে ফেলি। আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা অনেকে জয়েন হতে বাকি আছি, যাই হোক, সেটাও আমরা শেষ করে ফেলবো। তো গতকাল পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখা শেষ করেছি, যে ফেসবুক মার্কেটিং একটি জিনিস আমরা দেখেছি, এবং তারপর গিগ তৈরিটাও আমরা দেখে ফেলেছি। সেই সাথে আমরা আজকে মোটামুটি একটু আলোচনা ছিল সেই গিগের ব্যাপারটা নিয়ে গেল, এবং যে টেস্ট গুলো আসে সেগুলো আমরা দেখলাম, এবং টেস্টে যদি পাস না করতে পারি তাহলে কিন্তু আমরা গুগল থেকেও সেই আনসার গুলো নিয়ে, যেই রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে সেই টেস্ট গুলো দিয়ে দিতে পারি। এবং টেস্টটা আপনারা দেখেছেন যে সেখানে রিকোয়ারমেন্টে বলা আছে কিছু হেডিং বা সাব হেডিং বা ক্যাটাগরি আমরা যে পছন্দ করছি সেগুলোর উপরে এই টেক্সট তারা ম্যান্ডেটরি রাখছে। তো যদি এরকম ম্যান্ডেটরি থাকে, আমাকে অবশ্যই সেই টেস্টটা পাস করে তারপরে কিন্তু এটা পাবলিশ করতে হবে গিগটা। যাই হোক, এটা ছিল বিষয়। এর পরের যে বিষয়টাতে আসতে চাচ্ছি সেটা হচ্ছে পেমেন্ট মেথড নিয়ে একটু আলোচনা করে ফেলতে চাই। সেটা হচ্ছে এটা জাস্ট দেখিয়ে দেওয়া এখন আপনাদের, ইন ফিউচার হয়তো কাজে লাগবে, কারণ এখন যে সময়টুকু আছে এই সময়তে আমরা যদি নতুন করে একটা টপিক আলোচনা শুরু করি সেটা একদমই মানে অর্ধেক পর্যন্ত যাবে না। এমন হয় যে আমরা কোন একটা টপিক 2 দিন বা 3 দিন ধরে আলোচনা করি, কিন্তু কিছুটা হলেও অর্ধেক পর্যন্ত যাই, এরপরে আমরা সেটা বাকিটা কন্টিনিউ করি। তো আজকে টপিক শুরু করলে দেখা যাবে যেহেতু 6টার মধ্যে ক্লাসটা শেষ হবে, আমরা খুব বেশি দূর যেতে পারবো না। তো সেই ক্ষেত্রে পেমেন্ট মেথডে যেমন আমরা যে কার্ডটা বেশিরভাগ ইউজ করি, পায়োনিয়ারের যে একটি কার্ড আছে, সেটা আমরা খুব বেশি পরিমাণে ইউজ করি সবাই। তো সেই কার্ডটা কিভাবে আমরা আবেদন করতে পারি, অ্যাকাউন্টে কিভাবে খুলতে পারি, এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আলোচনা করি সেটা খুব বেশিক্ষণ সময় লাগবে না। তো এটা আমরা একটু আলোচনা করে ফেলতে পারি। যদিও আমি এখন কাউকে বলছি না যে আপনারা এখন অ্যাকাউন্ট খুলুন, অ্যাকাউন্ট আপনার পরে খুলতে পারবেন, জাস্ট প্রসিডিওরটা বা পন্থাগুলো আমরা জেনে রাখলাম। আম, তো সেই ক্ষেত্রে পায়োনিয়ার বা এই কার্ড গুলো তৈরি করতে, তৈরি করার সময় কিভাবে তৈরি করা যায় সেটা যদি আমরা একটু বলতে চাই। কার্ড গুলো কয়েকটা প্রসিডিওরে তৈরি করা যায়। একটা হচ্ছে আপনি যে মার্কেট প্লেসে কাজ করছেন সেই মার্কেট প্লেসেও দেখবেন যে আহ, সেটা যে কোনো মার্কেট প্লেসে হতে পারে, অ্যাফিলিয়েট মার্কেট প্লেস হোক বা হচ্ছে ফাইবার এরকম মার্কেট প্লেস হোক, মার্কেট প্লেস থেকেও কার্ডের জন্য আবেদন করা যায়। আপনি সরাসরি মার্কেট প্লেসে যাবেন, যাওয়ার পর সেখান থেকে যে পেমেন্ট মেথডে কার্ডের যে অপশন আছে সেখান থেকে ক্লিক করে আপনি সরাসরি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে যে বিষয়টা হয় যে ওই মার্কেট প্লেসে যে আপনি মার্কেট প্লেসের মাধ্যমে যদি করেছেন, সেই ক্ষেত্রে আপনার মান্থলি এবং অ্যানুয়ালি একটা চার্জ খরচ যায়, একটা ডলার খরচ যায়। আমি নিজে যখন কার্ডটা তৈরি করেছিলাম তখন আমি যেটা করেছিলাম, আমি কোনো মার্কেট প্লেস থেকে করি নাই, সরাসরি পায়োনিয়ার ওয়েবসাইটে যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। তো সেখান থেকে আপনারা সরাসরি পায়োনিয়ার ওয়েবসাইটে যেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন।
এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেখানে কিছু ইনফরমেশন চাই। এই ইনফরমেশনের জন্য আমার রিকোয়ারমেন্টস হিসেবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টটা সেখানে দিতে হয়, সেটা ভেরিফাই করে। যদি আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি আপনার আত্মীয় স্বজনের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। তবে সেক্ষেত্রে সেই পায়োনিয়ার আইডিটাও আপনার আত্মীয় স্বজনের নামেই করতে হবে। যেমন ধরুন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই, আপনি আপনার বাবার ব্যাংক অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, তাহলে আইডির নাম, ইমেল, পাসওয়ার্ড সবকিছুই আপনার, মানে ইমেল পাসওয়ার্ড আপনি জানবেন, আইডির নাম এবং অন্যান্য তথ্য মানে অ্যাকাউন্টে হবে আপনার বাবার নামে তাহলে, ঠিক আছে? এবং সেই আইডি এবং ফাইবারের আইডিটা এক হতে হবে। যদি এক হয় তাহলে আহ, দেখা যায় যে বেশিরভাগ সময় আমরা হ্যাসেল ফ্রি ভাবে মানি ট্রান্সফার করতে পারি। আর যদি এক না হয় তাহলে বিভিন্ন সময় বিভিন্ন ভেরিফিকেশন, অনেক ঝামেলা পোহাতে হয়। আরেকটা আমাদের মানি ট্রান্সফার মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে পেপ্যাল। তো পেপ্যালের যেটা বিষয় সেটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যতই পেপ্যাল ওপেন করি না কেন, এবং সেটা ওপেন করার পর যেটা হচ্ছে যে আপনি পেপ্যালটা ওপেন করলেন, কিন্তু পেপ্যালটা ওপেন করার পর যেটা হয় যে ভিপিএন অন করে করুন বা যেটাই করুন, পেপ্যালটা যেহেতু ওরা বাংলাদেশে অনুমোদন দেয়নি বা বাংলাদেশে ওরা দিচ্ছে না, একটা না একটা সময় সেটা ডিসেবল হয়ে যায়। সবচেয়ে বড় সমস্যা যখন আপনি পেপ্যালে টাকা ট্রান্সফার করুন তারপর যদি ডিসেবল হয়ে যায়, আপনি টাকাও তুলতে পারলেন না, পেপ্যালে ডিসেবল হয়ে গেল, এরকম ঝামেলা হয়। যার কারণে অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করেছে। কেউ দেশের বাইরে তার কোনো আত্মীয় স্বজন আছে তাকে দিয়ে অ্যাকাউন্ট বানাচ্ছে, বানিয়ে সেটা ইউজ করছে, এরকমও অনেক আমরা দেখেছি। যেমন আমাদের একজন ট্রেনার ছিল, তিনি মালয়েশিয়াতে একটা সময় থাকতেন 2010-এর দিকে, 14-15 সাল পর্যন্ত মালয়েশিয়াতে ছিলেন। তখন তিনি একটা পেপ্যালের অ্যাকাউন্ট খুলেছিলেন এবং তার পেপ্যালটা রান আছে, তিনি পেপ্যালে ইউজ করতে পারেন। তো তার যেমন পেপ্যাল থেকে তিনি ট্রানজেকশন নেন, এটা যেমন তার আছে। আবার আমাদের অনেকের যেমন পেপ্যাল নাই, আমরা পায়োনিয়ার ইউজ করছি বা ওয়েব মানি ইউজ করছি, এভাবে মানি ট্রান্সফারটা করা হয়। তো পায়োনিয়ার আরেকটি বিষয় আছে যে আপনারা যখন কার্ডটা বানাবেন, বানানোর মানে কার্ড বলতে অ্যাকাউন্ট বানাবেন, কার্ডটা অনেক পরে অ্যাকাউন্ট বানানোর সময় কিছু ভেরিফিকেশনের বিষয় পড়ে, সেই ভেরিফিকেশন গুলো সম্পন্ন করতে হয়। এবং ভেরিফিকেশনটার সময় আপনাকে যেটা যেটা লাগে তা হচ্ছে তিনটে উপায় অ্যাকাউন্ট খোলা যায়। একটা হচ্ছে এনআইডি কার্ড, তারপরে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট, তিনটা দিয়ে। তো এনআইডি কার্ড দিয়েও খুলতে পারেন। এবং যেটা হয় যে একটা অ্যাকাউন্ট একবারই, কারণ এটা ভেরিফাই হওয়ার সময় আপনি যখন ইনফরমেশন গুলো দিবেন, এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন যাবে, কয়েকটা ধাপ আছে, তিনটা কি চারটা ধাপ যাবে। যাওয়ার পর আপনাকে লাস্ট অফ অল একটা ধাপে যখন এটা ক্রিয়েট হয়ে যাবে, হওয়ার পর ওরা কয়েকটা ইমেল আপনাকে পাঠাবে। ইমেল পাঠানোর পর আপনাকে আপনার যে অ্যাকাউন্টে লগ ইন করবেন, করার পরে দেখবেন যে ওখানে কতগুলো রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্টের মধ্যে থাকবে যে আপনাকে আপনার যে এনআইডিটা দিচ্ছে সেই এনআইডির একটা পিডিএফ কপি দিতে হবে। যেমন ধরুন আপনার যদি পিডিএফ বা জেপিজি ফরম্যাট দিলেও হয়। যেমন ধরুন আপনি যদি এনআইডি দিয়ে খোলেন তাহলে এনআইডি পিডিএফ কপি লাগবে, এপাশ ওপাশ দুই পাশেরই। ওখানে যদিও লেখা আছে স্মার্ট এনআইডি, তো স্মার্ট এনআইডির ক্ষেত্রে এখন এনআইডি একটা পরবর্তীতে সরকার দিয়েছে স্মার্ট এনআইডি, সেটাও হতে পারে। আমি আমার সময় অবশ্য এরকম ছিল না, যার কারণে আমি ওই প্রসিডিউরটা ফলো করতে হয় নাই। পরবর্তীতে যারা আমার কিছু পরামর্শ চায় আমি পাসপোর্ট দিয়ে করার কথা বলি, যাদের পাসপোর্ট আছে। কারণ পাসপোর্টটা তো 5 বছর পরে চেঞ্জ হয়ে যায়, নতুন পাসপোর্ট নিতে হয়, যদিও অনেক ইনফরমেশন একই থাকে। আর পাসপোর্ট দিয়ে করলেও যে দুইটা তৈরি করা যাবে তা না। তো এটা হচ্ছে একটা বিষয় যে তখন ভেরিফিকেশন চাই। ভেরিফিকেশনের সময় যেটা করতে হয়, সেখানে আপনার এক হাতে যেই এনআইডি হোক বা পাসপোর্ট হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক, যেটা আপনি আপলোড করলেন, দুইটা ধাপ থাকে বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে, দুইটা ধাপ, সেটার কপিটা আপলোড করতে হয়। তো সেই আপলোড করার জন্য ওই কপিটা আগে থেকে আপনাকে রেডি করতে হবে। সেটা এনআইডি হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হয়তো থাকার কথা না, যারা আছে তিনি ড্রাইভিং লাইসেন্স করতে পারেন। সেটার আপনি জেপিজি ফরম্যাট বা পিডিএফ ফরম্যাট তৈরি করবেন, করার পর সেটাকে ওখানে আপলোড দিতে হবে। এর পরের যে ধাপটা থাকছে সেটা হলো দ্বিতীয় ভেরিফিকেশনে আপনাকে ওই পাসপোর্টটা এক হাতে ধরতে হবে, বা এনআইডিটা বা ড্রাইভিং লাইসেন্সটা এটা এক হাতে ধরবেন। আর এক হাতে একটা সাদা কাগজে আপনার ডেট লিখতে হবে, যেই ডেটে আপনি এটা ছবিটা তুলছেন এবং যেই ডেটে যেটা তাদেরকে পাঠাবেন সেই ডেটটা লিখতে হবে কাগজে। লেখার পর সেখানে আপনি চাইলে আরো কিছু যুক্ত করতে পারেন, যেমন বাংলাদেশের লোকাল টাইম বা কান্ট্রি বাংলাদেশ, এরকম যাক ডেটটা দিতে হবে। ডেটটা দেওয়ার পর
সেই এক হাতে ছবি, এই না, এক হাতে ওই লেখা কাগজটা, আর এক হাতে এই যে আপনার যেই ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, হতে পারে এনআইডি, হতে পারে পাসপোর্ট, হতে পারে ড্রাইভিং লাইসেন্স, সেটা নিতে হবে। নিয়ে দুই হাতে এরকম দুইটা নিয়ে, আর আপনি মাঝখানে আপনার মাথা, মানে আপনার মুখটা দেখা যাবে, এইভাবে আপনার একটা ছবি তুলতে হবে। সেই ছবি ওখানে আপলোড করে দিতে হবে। দেওয়ার পর কিছুদিন পরে সেটা ভেরিফিকেশন যখন ওরা কমপ্লিট করে, ব্যাংকের যে তথ্য দিয়েছেন সেগুলো, এই তথ্যগুলো ভেরিফিকেশন করে একটা সময় একটা ইমেল দেয় যে আপনার এটা ভেরিফাইড হয়েছে। যদি ভেরিফাইড নাও হয় বা অ্যাকাউন্টটা যদি ওপেন না হয়, সেক্ষেত্রে তারা কারণ জানিয়ে দেয় যে কি কারণে আপনার এটা হচ্ছে না। এটা হচ্ছে একটি বিষয়। এরপর যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যায়, মানে ওরা ভেরিফাই করে দেয়, আর ভেরিফাই না করলে যে কারণগুলো জানায় সেই অনুসারে পরবর্তী প্রসিডিউর গুলো ফলো করতে হয়। ওরা জানিয়ে দেয় কেন হচ্ছে না বা কি বিষয়, কি হচ্ছে রিকোয়ারমেন্টস, সেগুলো জানিয়ে দিবে। তো যখন হলো না, একটু সময় নিবে এর জন্য। তার যখন হলো, হওয়ার পর আপনাকে এবার অ্যাকাউন্টে যখন অ্যাক্টিভেট হবে, এরপরে আপনার প্রয়োজন পড়বে সেই অ্যাকাউন্ট থেকে মানি ট্রান্সফারের ক্ষেত্রে, যেটা আপনারা দেখেছেন যে মাস্টার কার্ড ইউজ করে সবাই পায়োনিয়ারের, এই মাস্টার কার্ড বা অ্যাকাউন্টের ব্যাপারে, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টে আপনাকে $100 ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, পায়োনিয়ারের কার্ডে $100 যখন আপনি ট্রান্সফার করবেন, তখন এই আইডিটা ফুললি আপনার অ্যাক্টিভ হবে। নর্মালি আইডি এমনি মানে আবেদন করে তারপরে ওরা অ্যাক্টিভ করে দিলে তো অ্যাক্টিভ আছে, আপনি সেখানে লগ ইন লগ আউট করতে পারছেন, ইনফরমেশন এগুলো আদান প্রদান করতে পারছেন। কিন্তু যখন আপনি $100 ট্রান্সফার করবেন আপনার আইডি, ফার্স্ট $100 ট্রান্সফার করবেন, তখন আইডিটা ফুললি অ্যাক্টিভ হবে এবং তারা যে চার্জ আপনার আইডির জন্য সেটা কাটবে। এই এর পরের থেকে আপনি, তখন যদি আপনার কার্ড নাও থাকে, ধরুন আপনি কার্ড অর্ডার করেন নাই, জাস্ট মানি ট্রান্সফার করছেন $100, সেটাও আপনি আইডিতে করতে পারবেন। এরপর ব্যাংকের যে সেটা যুক্ত করবেন, সেই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনি আপনার মানি ট্রান্সফার করতে পারবেন বাংলাদেশের ব্যাংকে। তারপরে সেখান থেকে আপনি টাকা তুলতে পারবেন। পুরো প্রসিডিউরটাতেই বেশ সময় লাগে, একদম আজকে করলে কালকে হয়ে যায় এরকম না, একটু সময় নেই। মানি ট্রান্সফারটা তাড়াতাড়ি হলো, কিন্তু ব্যাংক ট্রান্সফার একটু সময় যায়। তো এটা হচ্ছে একটি বিষয়। আর কি, আর কার্ড কিভাবে পাওয়া যায়? কার্ডটা হচ্ছে আপনি যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে কার্ড অর্ডার করার অপশন থাকে। সেই কার্ড যখন আপনি অর্ডার করবেন, অর্ডার করার পরে সেখানে যে অ্যাড্রেসটা আপনি দিয়েছেন, ফার্স্ট সেই অ্যাড্রেসটা দেখাবে। যে অ্যাড্রেস আপনি নিতে চাচ্ছেন, আপনি যদি শিপমেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে চান, যে অ্যাড্রেসে নিতে চান সেই অ্যাড্রেস দিতে হবে। এবং এটা আসবে হচ্ছে আপনার পোস্ট অফিসের ঠিকানা, মানে যে অ্যাড্রেস দিচ্ছেন সেই অ্যাড্রেসের যে নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেই সেখানে আসবে। তো আপনাকে পোস্ট অফিসে খোঁজ খবর নিয়ে তারপর পোস্ট অফিস থেকে কার্ডটা তুলে নিতে হবে। ওরা বাংলাদেশের পোস্ট অফিস থেকে তো বাসায় তেমন একটা আসে না, নিজেকে যেই তুলে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে পায়োনিয়ারের কার্ড তৈরি এবং মানি ট্রান্সফারের যে উপায়, সেই বিষয়গুলো। কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার স্যার ওই যে আইডি কার্ড অথবা স্মার্ট কার্ডের যে যে জেপিজি ফরম্যাট অথবা পিডিএফ ফরম্যাট দিতে হবে, এর কি স্যার কোনো মানে সাইজ কে এতে কি বলে দেওয়া আছে আলাদাভাবে? হ্যাঁ, ওখানে সাইজ না, ওখানে শুধু এমবি বলা আছে, বোধহয় কত এমবি জানো, 20 MB কি 6 MB এরকম কত যেন বলা থাকে। ওখানে দেখতে পারবেন, এমবি সাইজ বলে দেবে। এটা নিয়ে টেনশনের কিছু নাই, ওখানে আপনি যখন তুলবেন ওটা এমনিতেই সেই এমবির মধ্যেই থাকবে। ফাইল বা ছবি যেটাই তুলবেন সেটা আসবে কিলোবাইটে, খুব বেশি 1-2 MB, ওখানে তার চেয়ে বেশি চাই, বেশি নিতে পারবে, সমস্যা নাই। তবে এই জিনিসগুলো আগে আপনাকে অ্যারেঞ্জ করতে হবে, তারপরে আইডি খোলা ভালো। যে পাসপোর্ট দিবেন না এনআইডি দিবেন সেইটা, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট যদি হয় আগে সেটা সুন্দরভাবে ঠিক করে, বা যদি আপনার নিজের নামে ফাইবার অ্যাকাউন্ট থাকে, মানি ট্রানজাকশনের জন্য পেওনিয়ারে যদি করতে চান, তাহলে অবশ্যই আপনার নামেই ব্যাংক অ্যাকাউন্ট বা এগুলো থাকতে হবে, তা না হলে অন্যের নামে করলে সেটা একটা ঝামেলা। এরপর হচ্ছে আপনি সেটা যখন সেখানে যুক্ত করলেন, করার পর মানি ট্রান্সফার করে টাকা তুলতে পারবেন। ও আর যেটা, সেটা হচ্ছে কিছু ডলার আগে আর্নিং করে ফেলা ভালো, কারণ $100 আর্নিং করলে $100 যখন ট্রান্সফার করবেন, তখনই কিন্তু এটা ফুললি অ্যাক্টিভ হবে আইডিটা। $100 এর আগে এটা হবে না। আর হচ্ছে স্যার যদি কেউ হ্যাঁ বলেন। ফাইবার থেকে যে মানি ট্রান্সফার, মানে যে ফাইবার থেকে আমি $100 যে ট্রান্সফার করলাম পেওনারে,
স্যার এর এর জন্য কি ফাইবার কি স্যার কোনো কি চার্জ কাটে? চার্জ কাটে। আপনি যে টাকাটা নিয়ে আসবেন ওই টাকাতে দেখা যাচ্ছে ফাইবার এর যে রেগুলেশন আছে খুব কম পরিমাণে চার্জ কাটে, খুব বেশি না, একটা পরিমাণ চার্জ কাটে। তবে যদি এটা হচ্ছে আপনি ফাইবারের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে সেখানে চার্জ কাটবে। আর আরেকটা বিষয় হচ্ছে রেফারেন্সের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তখন কিছু সুবিধা পাওয়া যায়। তো আপনারা যদি করতে চান, কারো যদি রেফারেন্স প্রয়োজন হয় আমাকে জানালে আমার রেফারেন্স আমি দিতে পারি। তো আপনারা আমার পায়োনিয়ার কার্ডের রেফারেন্সও করতে পারেন, বা যে কারোরই যারই পায়োনিয়ার কার্ড আছে তার মানে অ্যাকাউন্ট আছে তার রেফারেন্সও আপনারা আইডি ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে আর কি বিষয়টা। এখন এটা হাতে কলমে দেখানো বলতে জাস্ট ওই আইডিতে গেলে আপনারা সেটা করা যায়। তো কেউ যদি করতে চান সেটা তখন দেখানো যাবে, কারণ এই রিকোয়ারমেন্টস গুলো আগে অ্যারেঞ্জ করে রাখা ভালো। কারণ আমি আইডি ক্রিয়েট করতে গেলাম, এরপরে দেখা গেল যে আমার ছবি নাই, এইটা নাই, ওইটা নাই, এটা আসলে খুব একটা প্রফেশনাল হয় না। তো জানলেন তো যে রিকোয়ারমেন্টস কি কি লাগে। এবং মানি উইথড্র করার ক্ষেত্রে আপনি যখন আপনার ফাইবার অ্যাকাউন্টে যাবেন, ফাইবার অ্যাকাউন্টে আর্নিংস একটি অপশন আপনারা দেখেছেন আছে। আর্নিংস থেকে যখন আপনার আর্ন সেখানে থাকবে ওখান থেকে দেখবেন অনেকগুলো অপশন আছে মানি ট্রান্সফার, পায়োনিয়ার কার্ডের অপশন আছে, ওখান থেকে ক্লিক করে পায়োনিয়ার অ্যাকাউন্ট ওখানে অ্যাড করে দিয়ে আপনি টাকা তুলতে পারবেন। ওকে স্যার। এরপরে পায়োনিয়ারে টাকা চলে আসে, পায়োনিয়ার ব্যাংক ট্রান্সফার করে ফেলবেন। মানে দুইটা একটু ধাপ পার করতে হবে আর কি। স্যার আগে তো স্যার আর্নিংটা তো আগে করতে হবে। হ্যাঁ, আর্নিং এবং পায়োনিয়ার বা এই কার্ড তৈরি করতে গেলে যে জিনিসগুলো বললাম এই রিকোয়ারমেন্টস গুলো অবশ্যই থাকতে হবে, কারণ আইডি অ্যাকাউন্ট এগুলো যদি সব এক না হয় তাহলে আবার একটু ঝামেলা। ঝামেলা নাও হতে পারে, হতেও পারে, তবে সেফ থাকাটাই ভালো। আর ঝামেলা হয়তো বা এক দুইবার হবে না, কিন্তু ইন দ্য লং রান একটা সময় যে হতেই পারে। স্যার এই কার্ডের কি কোনো নির্দিষ্ট মেয়াদ আছে? কার্ডের মেয়াদ হচ্ছে আপনার কার্ডের উপরেই সব ইনফরমেশন দেওয়া থাকে। এক্সপায়ার ডেট বা অন্যান্য যে ইনফরমেশন গুলো সব আপনি কার্ডেই পেয়ে যাবেন। স্যার বলেন। স্যার একটা ব্যাংক অ্যাকাউন্ট আর লাগবে। এখানে তো আচ্ছা, এখানে একটু বিষয় বলি, কার্ড তো আমরা ফার্স্টে অর্ডার করব না, কার্ড তো অনেক পরে। আমি শুধু অ্যাকাউন্ট অ্যাক্টিভিটির কথা বলেছি। পায়োনিয়ারের একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়। হ্যাঁ, পায়োনিয়ারের অ্যাকাউন্ট তৈরি করার পরে ওই অ্যাকাউন্টে মানে আমরা যেমন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছি এরকম পায়োনিয়ার আপনার অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টটা আপনি জাস্ট ট্রান্সফার করবেন। কার্ডটা এটা যেমন আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলি তারপরে কোন একটা সময় যে কার্ডটা নিয়ে আসি, কার্ডে সব তথ্যগুলো দেওয়া থাকে পায়োনিয়ারের এরকম। তো কার্ড আমরা পরে অর্ডার করতে পারবো, ওটা কোনো সমস্যা না। আর কার্ড যে বললাম, কার্ড আসতেও সময় নেয়, কার্ড তাড়াতাড়ি আসে না। আর আসলেও দেখা গেল আপনি জানলেন না, সে কার্ড ব্যবহার করা একটু ডিফিকাল্ট। আমরা আসলে কার্ডের দিকে অতটা ফোকাস থাকে না যারা আমরা পায়োনিয়ার ইউজ করি। জিনিসটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট আছে, আপনি ট্রান্সফার করে অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন, অ্যাকাউন্ট থেকে আপনি ইয়েতে নিয়ে আসতে পারছেন। স্যার কার্ড না হ্যাঁ, থাকলেও তো স্যার টাকা ট্রান্সফার করা যাবে স্যার। হ্যাঁ, কার্ড না থাকলে টাকা ট্রান্সফার করা যাবে, তবে $100 ফার্স্ট। ফার্স্ট $100 ট্রান্সফার করতে হবে। $100। ওর নিচে স্যার করা যাবে না প্রথমে? আমি নিজে কখনো মানে $100 ফার্স্ট, এরপরে অন্যান্য যেটা রুল ছিল তখন যে ফার্স্ট $100, এখনো পর্যন্ত আমার জানা মতে এটাই আছে, পরে কোনো আপডেট আসছে না আমার জানা নেই। স্যার পিওনার আবার স্যার ওরা স্যার আবার ফি ধরছে আবার বছরে। হ্যাঁ, ওই যে বললাম। হ্যাঁ, কালকে একটা মেসেজ আসছে যে বার্ষিক আপনার হলো পিওনার অ্যাকাউন্ট হিসেবে স্যার ফি ধরবে, টাকা না থাকলেও। টাকা আপনি ট্রান্সফার হ্যাঁ, না করলেও ফি ধরবে। হ্যাঁ, সেটাই তো। এবং যদি আপনার ফি জমা পড়ে যায় তাহলে আপনার আইডি ব্যানও করে দিতে পারে। স্যার আমি শুনলাম যে পিওনিয়ার অ্যাকাউন্টের জন্য প্রতি মাসে $3 করে ওরা কেটে নেবে অ্যাকাউন্ট থেকে। প্রতি মাসে $3 কাটবে, এটা যারা হচ্ছে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট তৈরি করে। যেমন ধরেন আপনার আহ, এই যে মাইলিট, অ্যাডওয়ার্ক মিডিয়া, সিপিএ গ্রিপ বা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আছে, ওইসব অ্যাকাউন্টে যখন যাবেন ওখানে দেখবেন যে পেমেন্ট মেথড আছে। পেমেন্ট মেথড আপনি কোনটা যুক্ত করতে চাচ্ছেন, পায়োনিয়ার বা পেপ্যাল বা হচ্ছে ওয়েব মানি বা ওয়্যার মানি, কোনটা করতে যাচ্ছেন সেই অপশন আছে। সেই অপশন আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন যে ওই যেহেতু অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো আপনি তখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এই যে মার্কেট প্লেসের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন,
তখন আপনার পার মান্থ $3 করে কাটবে, বা এরকম বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন রেট থাকে। এটা হচ্ছে আপনি মার্কেট প্লেস থেকে যখন অ্যাকাউন্ট করবেন না, যখন নর্মালি নিজেই পায়োনিয়ারে যে বা কারোর লিংকের মাধ্যমে করবেন, রেফারেন্সের মাধ্যমে, তখন আপনি যে রেফারেন্সের মাধ্যমে করলে তখন হচ্ছে একটা আপনার ইয়ারলি অ্যামাউন্ট কাটবে। বুঝতে পারলাম? জি স্যার। স্যার জি আমার স্যার। একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আমি আপনাকে দেখাতে বলছি না, বলেন জাস্ট বলছি এই যে ইউটিউবে যে আমরা ভিডিও মেকিং বলেন। গুলো করব, এখন হচ্ছে বিভিন্ন যেখানে কপিরাইট আমরা করতেছি, যেগুলো কপিরাইট করা দেওয়া আছে সেই ভিডিওগুলো তো অনেক শর্ট, কোনো লং তো ভিডিও নেই। হুম। সেগুলো আমরা কোথায় পাবো বলতে পারবেন স্যার? কোন ভিডিওগুলো? এই যে লং টাইপের ভিডিও যেগুলো আমরা এডিটিং করব, করে আমাদের ইউটিউবে আপলোড করব। এই যে আমি হচ্ছে ইউটিউব চ্যানেলে যে বিটেক ওয়ার্ল্ড সেখানে ভিডিও দিচ্ছি, লং ভিডিও হচ্ছে না? জি ও স্যার। আপনার ভিডিও তো আপলোড হচ্ছে না, লং ভিডিও আপলোড হচ্ছে না, না কোনটা বুঝলাম না। লং না ভিডিও আমি, আপলোড হচ্ছে? না স্যার, তার মানে তো আমি তো এটা তো মনে করেন আপনি এটা রেকর্ডিং করে একটা ভিডিও দিচ্ছেন, আপনার তো এটি ভিডিও, কিন্তু আমি যখন একটা ভিডিও তৈরি করব তার জন্য তো হ্যাঁ আমার ভিডিও দরকার, সেজন্য হ্যাঁ, আমি কিসের ভিডিও করবেন সেটা আগে বলেন, কিসের ভিডিও করবেন? যদি ধরেন আমি মোটিভেশনাল ভিডিও তৈরি করতে চাই, তাহলে লং কিছু পাবো কিভাবে? মোটিভেশনাল ভিডিও তৈরি করতে গেলে একদম শর্টকাট যে পদ্ধতি সেটা হচ্ছে আপনি আপনার ল্যাপটপে বসে যাবেন। হ্যাঁ, জি মোটিভেশনাল ভিডিওর জন্য ধরেন কতগুলো, মানে একদম নর্মাল লেভেলে যদি ধরি, মোটিভেশনাল ভিডিওর জন্য আপনি ধরেন কতগুলো স্লাইড বা ছবি এগুলো আপনি ঠিক করবেন। হ্যাঁ, করার পর এবার আপনি আপনার পিসিতে সেই স্লাইডগুলো চালাবেন আর নিজেই মাইক্রোফোনে বা পিসির সামনে বসে ভয়েস দিবেন। হ্যাঁ, যে মোটিভেশনাল একটা স্ক্রিপ্ট বানাতে হবে যে এইটার পর আমি এটা এটা বলবো বলে, এভাবে আপনি সেখানে ক্রিয়েট করলেন। ধরেন এভাবে বলে আপনি নিজেই এটা করলেন, করার পরে সেটাকে এডিট করে ফেলতে হবে, এডিট করে আপলোড দিতে পারেন। তাহলে আপনি আপনার নিজের ভয়েস দিয়ে, যেমন আমি এখানে যে এটা যখন আমরা রেকর্ড করি, এটা যে আপলোড দিই, দেখছেন যে আমি কম্পিউটারে কথা বলছি, আমরা নিজেরা কথা বলছি, সবগুলোই রেকর্ড হয়ে যাচ্ছে, তাই না? জি এরপর দেখা স্যার। যাচ্ছে যে এটা হচ্ছে এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে। এরপর যে ব্যাপারটা, আমরা তো এখানে কোনো ইফেক্টস বা এগুলো কোনো কিছু ইউজ করি না, তো সেটা এই যে ক্যামটেসিয়া আছে, ফিল্মোরা আছে, এগুলো দিয়ে করতে পারেন। কারণ অ্যাডোবি প্রিমিয়ার প্রো একটু মানে ঝামেলার আছে। স্যার অ্যাডোবি আমি যদি প্রিমিয়ার, অ্যাডোবি দিয়ে করি তাহলে কোনো সমস্যা? আপনার কম্পিউটারের কনফিগারেশন কি? স্যার উইন্ডোজ 7। উইন্ডোজ 7। হার্ড ডিস্ক আর হচ্ছে হার্ড ডিস্ক কত আর প্রসেসর কত, র্যাম কত? স্যার এগুলো তো আমি কিছু বলতেই পারবো না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আপনার একটা তো স্যার মানে ওই যে আমি যে আপনাকে যে কার্ডটা দেখালাম, ওটা তো আমি অ্যাডোবি স্পার্ক থেকে নিয়েছি। ওখানে আমাকে অ্যাডোবি অ্যাডোবি, ওখানে আমি ভিডিও এডিটিং করারও সুযোগ পাচ্ছি, এজন্য শুনতেছি। অ্যাডোবি কোথা থেকে নিয়েছেন? অনলাইনে। হ্যাঁ, অনলাইনে কোথা থেকে? অ্যাডোবি কি? অ্যাডোবি স্পার্ক। আচ্ছা, অ্যাডোবি স্পার্ক। অ্যাডোবি স্পার্ক সেখানে এডিটিং আলাদা বিষয়, আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো এডিটিং আলাদা বিষয়। আমি আমার স্ক্রিন শেয়ার করে একটু দেখাচ্ছি। আচ্ছা স্যার, আমি যদি স্মার্টফোনে, অ্যান্ড্রয়েড ফোনে ওটা আপলোড করতে চাই, ওটা কি পারবো? কি, কোনটা আপলোড করবেন? ও যে আপনি যেটা কথা বলছেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো? জি স্যার। না। স্যার ছোটখাটো ভিডিওর জন্য ফোনে এডিটই যথেষ্ট। হ্যাঁ, ফোনের এডিটিং বা ক্যামটেসিয়া বা ফিল্মোরা এগুলো ইউজ করুন, এটা তো দরকার নাই এত ঝামেলা। স্যার অ্যাডোবিতে অনেক ল্যাগ করে স্যার, অনেক হাই কোয়ালিটি কনফিগারেশন চাই। হ্যাঁ, অ্যাডোবির জন্য যেমন আপনার কম্পিউটারের কনফিগারেশন কোর i5 বা কোর i7 দরকার, স্যার আমার প্রসেসর। কোর i7 এ তাই ল্যাগ করে স্যার, আর রেন্ডার করতে অনেক সময় লাগে। আচ্ছা আমি শেষ স্যার করি। আমার তো এটা কোর 13, তাহলে কি হবে? 13? 13 না, তাহলে 3 হবে, কারণ ওই পাশে হ্যাঁ, লাস্ট আপডেট তো কোর i9। আচ্ছা সবাই একটু চুপ করুন, সবাই আমরা কথা না বলি, একটু থামি।
আচ্ছা, কোরাই 3 ওটা, কোরাই 3, কোরাই 13 না। এই যে আমার কয়েকটা এখন একসাথে চলতেছে, প্রিমিয়ার প্রো ওপেন হচ্ছে না। আচ্ছা, প্রিমিয়ার প্রোর ব্যাপারটা বলি, যে প্রিমিয়ার প্রোতে আপনি যখন এডিটিং করবেন, আর এডিটিং আমরা তো আসলে ওই মানের করি না এডিটিং এ। এই যে আমি আপনাকে সহজ একটা পথ বলে দিলাম, কিন্তু এডিটিং এ যেটা হয়, এখানে আপনাকে প্রত্যেকটা 1 মিনিটে 25টা হচ্ছে 25টা ফ্রেমে 1 মিনিট হয়। 1 মিনিট একটা ভিডিও তৈরি করতে তার মধ্যে 25টা ফ্রেম থাকে। 25টা ফ্রেমটা হচ্ছে আমরা যে ভিডিওটা দিচ্ছি, সেই ভিডিওতে যে এক একটা এটা জানেন যে পিকচার গুলো অ্যাড হয়, সেই যে এক একটা পিকচার যে থাকছে, এরকম 25টা পিকচার আমার 1 মিনিট যাচ্ছে, বা এরকম ফ্রেম গুলো তৈরি হচ্ছে। ফ্রেম গুলো এখানে যখন আমরা ওয়ার্ক স্টেশন বা প্যানেলে যাই, তখন আমরা আলাদাভাবে ওগুলো দেখতেই পারি। আমার 3টা জিনিস একসাথে চলাতে এখনো ওপেন হচ্ছে না, সেই যে ওপেন হচ্ছে। আচ্ছা, হোক তাইলে। তো যখন আমরা সেটা করতে থাকবো কাজটা, তখন দেখা যাবে যে এটাই এক একটা ফ্রেম কেটে, এবং সেই ফ্রেমে যখন আপনার সাউন্ড আলাদা করতে হবে, এরপরে হচ্ছে আপনাকে সেখানে প্রত্যেকটা সিকোয়েন্স আলাদা করতে হবে, এরপরে ডিসলভ করা, ইফেক্টস দেওয়া, এই সবগুলো যখন এক একটা কাজ করবেন, এক একবার সেটা সেভ করতে হয়। আর সেভ করতে গেলে দেখা যাবে যে আপনার বেশ বড় একটা ফাইল যায়। এক ধরেন 50 ধরে থাক, 5 বা 7 মিনিটের ভিডিও বানাচ্ছেন, এর জন্য আপনার 100-150 জিবি চলে যেতে পারে। ঠিক আছে, কারণ আপনার তখন ফাইনাল হয় না, আপনি সেটা আউটপুট হিসেবে নিয়ে আসতে পারছেন, এবং এটা করবেন, রাখবেন, আবার ডিলিট করতে হয়, এরকম বেশ একটা ঝামেলা। যার কারণে হার্ড ড্রাইভে দেখা যাচ্ছে ভালো জায়গা না থাকলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করা যায় না। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা হচ্ছে প্রফেশনাল লেভেলের জন্য। আমরা যেহেতু নর্মাল ইউটিউবে করব, এত হাই রেজলিউশন বা এত ইয়েটা আমাদের দরকার নাই, আর ধাপে ধাপে যাওয়াটাই ভালো। আরেকটা আছে যেমন ফাইনাল কাট প্রো। ফাইনাল কাট প্রো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এগুলো যেমন টেলিভিশন চ্যানেল এগুলো জায়গায় ইউজ করা হয়, এবং ফাইনাল কাট প্রোটা যেমন ফিল্মে ইউজ করা হয়। তো এই হচ্ছে আর কি বিষয়গুলো। এই জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে যাওয়ার কোনো দরকার নাই। আর এটার যে আপনি সফটওয়্যারটা যে নামাবেন, এই সফটওয়্যারটা নামাতেও অনেক মানে জায়গা নেয়। যেমন আমার এই সফটওয়্যারটা, এটা মাস্টার কালেকশন একটা টরেন্ট থেকে নামানো। তো মাস্টার কালেকশনে সেইখানে আপনার এটার জিপ ফাইলই হচ্ছে 19 জিবি। 19 জিবি হচ্ছে জিপ ফাইলই, যার মধ্যে অ্যাডোবি সমস্ত ফাইলগুলো আছে। তো এই 19 জিবি আপনি না পারবেন কোনোভাবে কোথাও পাঠানোও যায় না, এটা ওখান ওখান থেকে নামা আসার কোনো উপায় নেই, না কোনো পেনড্রাইভ বা কোনোভাবে, এটা খুব জটিল। এবং এটা যখন আপনি পিসিতে দিবেন, দেওয়ার পর আপনার এই কনফিগারেশন যদি না থাকে, তাহলে আপনি এটা ইয়েও করতে পারবেন না। যেমন আমি যদি একটু কনফিগারেশনের ওইটা একটু দেখাই, আচ্ছা না থাক, কনফিগারেশন দেখে লাভ নেই। মানে এরকম একদম লেটেস্ট সব কনফিগারেশন চাই ওরা। এই যে দেখতে পাচ্ছেন এখন এতগুলো একসাথে চলছে, অনেক টাইম নিচ্ছে ইনস্টল হইতে, মানে ওপেন হইতে এত সময় নিচ্ছে, এরপরে প্রত্যেকটা কাটিং করতে এখানে সবকিছু দিতে অনেক সময় লাগে। তো এই জন্য আমরা ধাপে ধাপে যাই। অনেক সফটওয়্যার আছে, ইউলিড আছে, ক্যামটেসিয়া আছে, ফিল্মোরা আছে, এগুলো দিয়ে আমরা করতে পারি, ইডিয়াস আছে, এগুলো দিয়ে আমরা ইনিশিয়াল ফেজে করে ফেলতে পারি। ঠিক আছে ফাইমাজুমান? জি স্যার, বুঝতে পারছি। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস, সেটা যেমন আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় যে মানে গ্রিন স্ক্রিনে যে শুট গুলো করা হয়, ওগুলো যে আফটার ইফেক্টস এর যে কাজটা করা হয়, ওইটা তখন হচ্ছে ওই অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে করে। গ্রিন স্ক্রিনে তৈরি করে, গ্রিন স্ক্রিনে করার কারণ হচ্ছে মৌলিক রং আপনারা জানেন যে 3টা আছে, আহ লাল, সবুজ, আর আমি তো নিজেই ভুলে গেলাম মৌলিক রং 3টা। আপনাদের কারো মনে আছে মৌলিক রং 3টা কি কি? লাল, সবুজ, আর নীল। আচ্ছা, যাই হোক, সবুজ হচ্ছে মৌলিক রঙের মধ্যে, এই জন্য আর কি মৌলিক রঙের উপরেই এটা করা হয়, পরবর্তীতে এটা ব্যবহার করতেও সুবিধা। আর এগুলো মানে এডিটিং এর এই কাজগুলো খুব ঝামেলা, অনেক সময় লাগে। আচ্ছা, এটা গেল আপনি কিভাবে লেন্দি ভিডিও বানাবেন একটা।
আচ্ছা, এটা গেল একটা লেন্দি ভিডিও কিভাবে বানাবেন। আর একটা জিনিস হচ্ছে, আর না আপনি স্ক্রিন হয়তো বা রেকর্ড এভাবে করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, ধরুন আপনার যেই ভিডিওটা আপনি তৈরি করতে চান তার সংক্রান্ত বেশ কিছু ফাইল ক্লিপস আপনি ইউটিউবে পেয়ে যাবেন, মানে ভিডিও ফাইল ক্লিপস এরকম। তো আপনাকে যেটা করতে হবে, সেই ধরেন 30 বা 40টা বা 10টা বা 15টা ফাইল ক্লিপস নামাতে হবে। নামানোর পর ওই ফ্রেম গুলো কাটতে হবে, একটা দুইটা করে করে ফ্রেম কেটে কেটে সেগুলো আলাদা করে করে তারপরে এক করতে হবে বা লাগাতে হবে। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। স্যার আমি কি কোনো মুভি কাটিং করতে পারবো? মুভি কিংবা এই জাতীয় কিছু? হ্যাঁ, ওই যে ক্যাম্পেশিয়া বা এগুলো দিয়ে মুভি কাটিংও করা যায়। আর যদি কারো গান স্যার ভালো লাগে, কোনো হ্যাঁ গানের থেকেও কি কাটিং করতে পারবো স্যার? হ্যাঁ পারবেন। কিন্তু কপিরাইট খেয়ে বসে থাকতে হবে। না না, কপিরাইটে নিয়ে এডিটিং এর ক্ষেত্রে হ্যাঁ গান বা এগুলোর মধ্যে না যাওয়াটাই ভালো, কারণ ওখানে যদি যিনি ওনার তিনি যদি কপিরাইট ক্লেম করে তাহলে আবার ঝামেলা হয়ে যায়। স্যার আমার ওই ভিডিওটাতে আমি অনেক চেক করে করে করছিলাম, তারপরে 2টা জায়গায় কপিরাইট খাইছি স্যার। হ্যাঁ, আপনি যদি 2টা খান তারপরে 3টা খাইলে এটা বন্ধ করে দিবেন, কারণ ওরা একটা যখন আপনি কপিরাইটে স্ট্রাইক খাবেন, স্ট্রাইক যখন খাবেন ফার্স্ট কপিরাইটে ওরা কিন্তু কিছু সময় দিচ্ছে, 7 দিন বা যে কয়দিন সময় দিচ্ছে, 3 দিন বা 7 দিন, সেই সময়ের মধ্যে আপনি ইমেল করলেন, তারা একটা সময় পরে সেই স্ট্রাইকটা তুলে নিল, সেকেন্ডটার পরেও তুলে নেয়, থার্ডটার পরে কিন্তু ওরা সময় দেয়, বলে যে আপনি কেন আপনাকে ব্যান করা হবে এটা জানান, এগুলো সবই ভদ্রতা করে দেয়। কিন্তু ওরা কিন্তু যা করা 3টে স্ট্রাইক খাওয়া মানে ওরা এটা ব্যান করেই দিবে, এটা বন্ধ করে দিবে, এটা করা যায় না। না স্যার স্ট্রাইক না, মানে ক্লেম দিছে আমার। হ্যাঁ, ক্লেম আইন করলে সেটা আপনাকে তুলে ফেলতেই হবে, এটা সরিয়ে ফেলতে হবে। কোন ভিডিওটা? ওই যে যেটা লাস্ট আমাকে শেয়ার করেছিলেন ওইটা? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তো ওই ভিডিওটা তো আমি বললাম যে কন্টেন্ট একদম পুরো হুবহু হয়ে গেছে আরেকজনের, তো ওইটা বেশ ভালো যখন চলতেছে তখন আপনার এটা তো ওরা নিবে না। আপনি জাস্ট একটা নতুন থিম, নতুন স্টাইল ক্রিয়েট করে ফেললেই হয়ে যাচ্ছে। যেমন আহ, যারা যারা ইউটিউবার সবাই দেখেন আলাদা আলাদা একটা প্রেক্ষাপট আছে, একটা থিম আছে, তাই না? এরকম করে একটা কন্টেন্ট ডেভেলপ করতে হবে আগে, যে আপনি কোন কন্টেন্টের উপর ওরা বানাতে চান। অন্য কারো তো কপি করে তো লাভ নাই, কারণ ওই রকম ফরম্যাটের যে ভিডিও, যেই ইউটিউবারের ভিডিওগুলো দেখতেছে তারাই পরে দেখা যাবে যে ওর ভক্ত, ওই ইউটিউবারের ভক্ত, ওই ভক্তরা কিন্তু তারাও ছাড় দিবে না, বলবে যে এর মতো করে আবার বানানোর চেষ্টা করতেছে। স্যার আরেকটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার এতক্ষণ তো ভিডিওর কথা বললাম, এবার স্যার আমি কি গান কপি করতে পারবো? এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটা বোঝাই। এটা দেখুন আমার যে মূল যে ভিডিওটা সেটা, এবং এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা আলাদা আলাদা প্যানেল আপনি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ভিডিওর জন্য যাচ্ছে এইটা, এটা হচ্ছে অডিওর জন্য, এবং এখানে হচ্ছে যে অডিও সাউন্ড, এটা সবসময় লেভেলে 12 এর নিচে থাকা লাগে, 12 এর উপরে যাওয়া যায় না, তাহলে এটা নয়েজ ক্রিয়েট করে। তো এরকম অনেক কিছু ব্যাপার আছে সেখানে। এরপরে দেখুন এই যে এটা হচ্ছে মেইন ফাইল, মেইন ফাইলে আপনি দেখতে পাচ্ছেন এটা এক ধরনের ইন্টিগ্রেশন বা এক ধরনের প্রেক্ষাপট, এখানে এখানে কিন্তু কালারটা চেঞ্জ করা হয়েছে এফেক্টস দিয়ে। তো এটা জাস্ট হচ্ছে কিছুটা চেষ্টা করা, এবং দেখুন এই যে ফ্রেম ওয়াইজ, এখানে আপনি ফ্রেম ওয়াইজ কাটতে পারবেন, ফিটিং করতে পারবেন। তো এটা হচ্ছে আর কি প্যানেলের ভিতরে কাজ করা। তো এটার আরো বিভিন্ন টুলস এর এগুলো কাজ আছে, তারপরে সেগুলো কোনটা কি ব্যবহার করতে হয় এই ব্যাপারগুলো আছে। তো এটাই আর কি আপনাকে হচ্ছে সেখানে ইউজ করতে হবে, এটা হচ্ছে বিষয়টা। এবং এটা যখন ফাইলে যেটা জমা পড়ে এর 3টা পার্ট তৈরি করতে হয়, 2-3টা পার্টের তৈরি হয়। সেটা হচ্ছে আপনার, আমি যেমন আমি করার সময় যেটা করি যে আপনার হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা ইয়ে থাকে যে প্রজেক্ট, একটা ফাইল আসে হচ্ছে নাম দেওয়া হচ্ছে প্রজেক্ট, আর একটা ফাইল আসে হচ্ছে আপনার নাম দেওয়া থাকছে হচ্ছে সিকোয়েন্স বা রান বা রাশ, যে যেটা দিচ্ছে, আর একটা হচ্ছে আউটপুট। তো এইভাবে 3টা ফাইলে আলাদা আলাদাভাবে রাখতে হয় এবং প্রচুর জায়গা খায় এগুলো যখন আপনার এডিটিং করতে হয়। এই জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে না যাওয়াটাই ভালো, অনেক জটিল একটা বিষয় এটা। যেহেতু আমরা এখন আমাদের যেহেতু একটা টার্গেট আছে, আমাদেরকে আর্নিং করতে হবে, এবং এটা আমরা যেহেতু প্রজেক্টে করছি, ফলে আমরা ইন ফিউচার
এটা শিখে তারপরে করতে পারবো। এবং এখানে প্রত্যেকটা প্যানেলে এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে এটা লার্নিংটা বাদ অ্যাসেম্বলি, এডিটিং, কালার, ইফেক্টস, অডিও, গ্রাফিক্স, প্রত্যেকটা প্যানেলে আলাদা আলাদা কাজ আছে। তারপরে এই যে আমার এখানে যে আলাদা প্যানেলগুলো দেখছেন সোর্স, এবং এগুলো এক একটা করে বাদও দিয়ে দেওয়া যায়, এগুলো সরিয়েও ফেলা যায়। তো এই হচ্ছে স্যার, বিষয়, এই যে কালার গ্রেডিং করা যাচ্ছে সবকিছু। হ্যাঁ বলুন। আমি একটা প্রো নামাইছি, তো এরকমই যে আপনার যেমন এই প্রিমিয়ার প্রো যেরকম এটা সেম সেটারও এরকম। তা আমি তো বুঝতে পারছি না তো কোথা থেকে আপনার অডিওটা কাটিং করবো, কোথা থেকে ভিডিও কাটিং করবো। ওটার পেজটাও ঠিক সেম এরকম। ইন্টারফেস তো সবারই এরকমই হয়, অ্যাডোবি প্রিমিয়ার প্রোরও হয়, ক্যামটেসিয়ারও হয়, ইনভিডিওরও হয়, ফিল্মোরও হয়, এডিএস এরও হয়, সবারই ইন্টারফেস এরকমই হয়। এটা সমস্যা না। যাই হোক, আমরা হচ্ছে আপনার যেটা আপাতত আমরা এখানে এই নর্মাল সফটওয়্যার গুলো দিয়েই করবো, ফিল্মোরা বা ইডিএস বা ক্যামটেসিয়ার, তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে আমরা শিখবো। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? আর কার কোনো স্যার প্রশ্ন আছে? হ্যাঁ বলেন। স্যার ওই যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলেন পায়োনিয়ার অ্যাকাউন্ট, স্যার ওটার জন্য যে একটা ব্যাংকের হ্যাঁ, অ্যাকাউন্ট লাগবে, তো যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হলে হবে স্যার? বাংলাদেশের বৈধ যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হলেই হবে। ডাচ বাংলা। হবে। ঠিক আছে। ওখানে আপনি দেখতেই পারবেন, যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জি ওরা হচ্ছে যখন ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন, তখন দেখবেন যে ব্যাংকের ওরা দিবে, যে অনেকগুলো সাজেশন দিবে, মানে নামগুলো ওখানে থাকবে, ডাচ বাংলা লিস্ট ব্যাংক বলেন, থাকবে। বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, হ্যাঁ লিস্ট থাকবে, আপনি ওখান থেকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আর আছে। এরপরে হচ্ছে আরেকটা ব্যাপার হলো যে ব্রাঞ্চ লাগবে, যে কোন ব্রাঞ্চে, সেটা দরকার পড়বে। ও, আচ্ছা ঠিক আছে। আর এগুলো রেডি হলে এবং অ্যাকাউন্টের মানি ট্রান্সফার এগুলো সব রেডি হলে তারপরে অ্যাকাউন্টে ক্রিয়েট করা ভালো। কিন্তু যেহেতু আমরা গিগ বা এগুলো দেখেছি, এই জন্য জাস্ট এটা বললাম। মানে আর একদম সেই সময় যে হুলস্থুল হয়ে গেল যে এটা ম্যানেজ করতে ওটা করে দেয়, ওটা বাদ দিতে এটা ম্যানেজ করে, এরকম না, যেন না হয়। আমরা ধীরে ধীরে ম্যানেজ করে রাখলাম, পরে আমরা সেগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে? জি আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ বলেন। স্যার আমি অনেকদিন আগে পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, দেখবেন স্যার? আপনার হচ্ছে ইয়েতে হচ্ছে, মাইক্রোফোন হচ্ছে, সাউন্ড হচ্ছে। জি স্যার, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। স্যার স্ক্রিনটা একটু শেয়ার করতেছি স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন একটা মিনিট। করেন স্ক্রিন শেয়ার। হ্যাঁ স্ক্রিন শেয়ার। ও আমারটাকে অফ করবে। অ্যাটেন্ডেন্স এটা তো ঠিক করতে হবে। ও আর সাব্বির হোসেন, আপনি ওই যে ভিডিও রেকর্ডিংটা যেটা বলে দিলাম মেসেঞ্জারে, ওইটা করে ফেলেন। ঠিক আছে? ওটা তো এখনই পাবেন। স্যার সাব্বির দেখতে হোসেন পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? না, এটা ছোট ছোট হয়ে গেছে, আবার এটা শেয়ার করেন, আবার শেয়ার করেন, কেটে বাদ দিয়ে আবার শেয়ার করেন। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ এসেছে, বলেন। স্যার অনেকদিন আগে ক্রিয়েট করছিলাম, এমনকি স্যার ভেরিফাই করছি, কিন্তু এখন তো কোনো কিছু নাই এখানে। বুঝি না কি? স্যার আমি যদি কার্ড ইউজ না করি তাহলে কি ব্যাংকে উইথড্র করা যাবে না? হ্যাঁ যাবে। তখন কি ন্যূনতম যে কোনো? জি স্যার, ব্যাংকে উইথড্র করা যাবে। মানে $100 না হলেও তার কম হলেও কি উইথড্র করতে পারবো? অ্যাক্টিভেট করার জন্য ফার্স্ট
ফার্স্টে $100 দেওয়াটাই ভালো। $100 দিয়ে ফার্স্টে অ্যাক্টিভেট করা হয়। জি স্যার। আপনি তো সেটিংসে যান, সেটিংসে ক্লিক করুন। ব্যাংক অ্যাকাউন্ট এগুলো সব আপলোড করে দিয়ে দিচ্ছেন না এখানে? জি স্যার, দিয়ে দিয়েছিলাম সময়। লাস্ট ভিজিট কত? 12 এপ্রিল 2019। জি স্যার। না, ডিসেম্বর 4, 2019 না 12 এপ্রিল 2019? এটা তো বলে 12 এপ্রিল কি ডিসেম্বর 4? আমি ভুলে গেলাম তো নিজের টাইমিংটা। মানে 2019 সালে গত বছর লাস্ট ভিজিট করছেন। জি স্যার, 19-এ এই যে ক্রিয়েট করা। হ্যাঁ, এটা অটোমেটিকলি চলে আসে অ্যাকাউন্ট এবং এটা অ্যাপ্রুভ করে দিচ্ছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা। জি স্যার, এটা শোনা ছিল যে মানে আমি উইথড্র করতে পারবো না। হ্যাঁ, উইথড্র করতে পারবেন। মার্কেট প্লেসের সাথে অ্যাড করে দিতে হবে অ্যাকাউন্ট। যখন আপনি পেমেন্ট খুলবেন, ফাইবারে যান, ফাইবারে গিয়ে দেখবেন ওখানে ফাইনাল একটা অপশন থাকে। আর্নিংসে ঘরে গেলে যখন আপনি পেমেন্ট উইথড্র করবেন সেখানে। তারপরে ওইখানে আপনার এই পায়োনিয়ারের কার্ডের নাম্বারগুলো যুক্ত করতে হয়। তারপরে ওখান থেকে ট্রান্সফার করে দিলে এখানে চলে আসে। এখানে চলে আসার পরে উইথড্র হয়ে যায়, এবার মানি ট্রানজাকশনে করে দিলে আপনার অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হয়। তারপরে কয়েকদিন সময় নেবে, এর মধ্যে আপনার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। ফাইবারে স্যার এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি আমি। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না, ঠিক আছে? জি স্যার, এটা শোনা ছিল। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? আর কি কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে নেক্সট যেগুলোতে আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন এটা বলছেন আপনারা যে ভিডিও কন্টেন্টের জন্য যে এডিটিং আমরা সফটওয়্যার দিয়ে এডিটিংটা একটা ক্লাস কয়েকটা ক্লাসে একটা ক্লাসে হবে না সেটা। আর হচ্ছে ডাটা এন্ট্রির কাজটা, যেটা ফাইমা যেমন বলছেন যে তিনি এই কাজটা করতে চান, তো সেটার একটা ক্লাস, তো এইগুলো আমরা আগামী দিনে একটু করার চেষ্টা করব। এরপরে আমরা অন্যান্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট এবং আরো কিছু কাজ আছে যেগুলো ওয়ার্ডপ্রেস, এইচটিএমএল বা হচ্ছে আমাদের যে এসইওর কাজগুলো, অ্যাড সেন্টারে গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট তৈরি করা, এরকম যে কাজগুলো আছে এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। এবং আপনাদের যেহেতু এখন দেখিয়ে দেওয়া হয়ে গিয়েছে, যেমন আজকে হয়তো এটা মুখে মুখে বলেছি, কিন্তু যেটা আমি দেখাইনি যে অ্যাকাউন্টে যে আপনার নর্মালি অ্যাকাউন্ট বানানো, তো এটা আপনারা নিজেরাই পারবেন। জাস্ট পায়োনিয়ারে যে সাইন আপে ক্লিক করলে আস্তে আস্তে সব ধাপগুলো চলে আসবে। আর যেটা জটিল হয় সেটা হচ্ছে ছবি তোলার ব্যাপারটা। তো ছবি তোলার ব্যাপারটা আমি বলে দিয়েছি যে ছবিটা কিভাবে তুলতে হয় বা কোন ফরম্যাট বা কোন ফাইলগুলো আপনি দিবেন। আমি মেনলি হচ্ছে একটু বেশি প্রিফার করি পাসপোর্টটা, যেটা আমি কিছুদিন আগেও আপনাদের একজনকে সাজেস্ট করেছিলাম যে পাসপোর্টটা ইউজ করার জন্য। আমি নিজেও পাসপোর্ট ইউজ করে তৈরি করেছিলাম। আর যদি কারো রেফারেন্সও তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের এখানে তো অনেকেরই পায়োনিয়ার কার্ড বা অ্যাকাউন্ট আছে, রেফারেন্স আপনারা নিতে পারবেন। মধুসূদন সরকার আছেন, তারপর আমাদের গাউসুল হক আছেন, আমাদের সাইদুল হাসান আছেন। আপনারা তাদের রেফারেন্সেও চাইলে পায়োনিয়ার কার্ড তৈরি করে নিতে পারেন, অথবা যদি আমাকে বলেন আমার রেফারেন্সটা আপনারা ইউজ করতে পারেন পায়োনিয়ার কার্ড তৈরির ক্ষেত্রে। তো রেফারেন্স নিয়ে করতে পারেন। তো এটা হচ্ছে বিষয়। আর এটা তৈরি করাটা কোনো জটিল কিছু না, শুধু জটিলতা যেটা সেটা হচ্ছে এই জিনিসগুলো অ্যারেঞ্জ করে রাখাটা। সেটা তো বলে দিলাম যে কি কি বিষয়গুলো অ্যারেঞ্জ করে রাখতে হবে। এবার আর সামনের ক্লাসে কি কি আমরা করবো সেটাও তো বলে দিলাম আপাতত। তারপরে আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো দেখতে হবে। ফেসবুক দেখা হয়েছে, এখন অনেকগুলো সোশ্যাল মিডিয়া বাকি আছে, সেগুলো দেখতে হবে। তারপরে অ্যাফিলিয়েটের অংশগুলো এখনো বাকি আছে, অ্যাফিলিয়েটের এখনো কিছু আমাদের দেখা হয়নি। অ্যাফিলিয়েটের সেই পার্টটা আমাদের দেখতে হবে। অ্যামাজন অ্যাফিলিয়েট আছে, অন্যান্য অ্যাফিলিয়েটের মার্কেট প্লেস আছে, সেগুলো একটু একজন স্ক্রিনটা শেয়ার করুন। মোহাম্মদ আল-আমিন মাইক্রোফোনটা মিউট করেন। আচ্ছা, একজন একটু স্ক্রিনটা শেয়ার করুন। একজন একটু স্ক্রিনটা শেয়ার করুন। স্যার, আচ্ছা,
দর্শক আপনি এলইডিপির ওয়েবসাইটে চলে যান তো। কোর্সে ক্লিক করেন তো। আচ্ছা নিচের দিকে আছেন, ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করেন। এখানে নিবন্ধন দেখাচ্ছে। জি স্যার। আচ্ছা এখানে সিলেবাসটা কোথায় থাকে? এখানে কোথায় একটা সিলেবাস আছে না? এখানে এলইডিপি একটা সিলেবাস আছে না কোথায়? আচ্ছা নিচের দিকে আসুন তো, আরো একটু নিচে আসুন তো। জব প্লেসমেন্ট ক্লাস ক্লাস, এই যে ক্লাস মডিউল, ওই যে ডিজিটাল মার্কেটিং ক্লিক করুন নিচে, ক্লাস মডিউল নিচে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ এখানে ক্লিক করুন। আচ্ছা এই মডিউলে দেখুন তো আমাদের কোন কোন অংশগুলো আমরা শেষ করতে পেরেছি। নিচের দিকে আসেন তো। এটা যদিও আমি বলছি যেটা পুরাতন মডিউল, এই যে 150 ঘন্টা দেখাচ্ছে, আপনার হচ্ছে 200 ঘন্টা। আচ্ছা তারপরে নিচের দিকে একটু আসি, ট্রেনিং উইল বি অ্যাবল, এগুলো থাক। এক্সপ্লোর ইনার, হ্যাঁ ঠিক আছে, এটাও গেল। লার্নিং এর আউটকাম গুলো আর কি সেগুলো বলতেছে। তারপরে দেখি নিচের দিকে আসেন। আচ্ছা ডিজাইন মিশার অ্যানালাইজ কি ছিল দেখি। ডিজাইন মিশার অ্যানালাইজ ইমপ্রুভ এন্ড কন্ট্রোল ফেসবুক পেজ ক্যাম্পেইনিং। ফেসবুকের যে যে জিনিসগুলো আছে এগুলো তো আমাদের শেষ করা হয়েছে তাই না? জি স্যার। আচ্ছা ডিজাইন করা মেজারমেন্ট যেমন কভার ফটো অন্য কোনটা কি হবে এবং সেগুলো অ্যানালাইজ ইনক্লুড করা, কন্ট্রোল ফেসবুক পেজ ক্যাম্পেইন, কন্টেন্ট মার্কেটিং, এগুলো সবই আমাদের করা হয়েছে। তাহলে বাকি আছে অন্য সোশ্যাল মিডিয়া গুলো, যেখানে গুগল প্লাস, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার দিয়ে আরো কতগুলো আছে। তারপর নিচের দিকে আসি, নিচের দিকে এটা পুরাতন মডিউল এটা। আচ্ছা এটা যদিও আমার এখনো দেখা হয় নাই, আপনারা বাসায় একটু দেখতে পারেন যে এর মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো শেষ করে ফেলেছি, কি কি বিষয় বাকি আছে, এটা আপনারা একটু সার্চ দিয়ে দেখতে পারেন, ঠিক আছে? জি স্যার। মডিউলটা ডাউনলোডও করা যায়, আপনারা সার্চ দিয়ে যদি কোনোটা বাকি থাকে, বাকি তো অনেক কিছু আছে, আমরা যদি শুধুমাত্র অল্প কিছু শেষ করতে পেরেছি। ব্লগ শেষ করা হয়ে গেছে, ফেসবুক শেষ করা হয়ে গেছে। জি স্যার। আচ্ছা হ্যাঁ, আর কারো কোনো মতামত থাকলে বলতে পারেন, আমরা 6টার সময় ক্লাসটা পোস্ট করে দিব। কারো কি কোনো প্রশ্ন আছে বা কোনো মতামত বা কিছু বলার আছে? আচ্ছা মিকাইল হোসেন হাফিজুল ইসলাম তো জয়েন করেনি, তিনি স্যার হাফিজুল ইসলাম স্যার সমস্যার ভিতরে স্যার, ও কোনোভাবে ওর বাড়ির এরিয়ার ভিতরে স্যার নেট পাচ্ছে না স্যার। আমি তো স্যার আমার বাসায় তো ফুল নেট পাই, তারপরেও স্যার আমার বাসায় এখন বিদ্যুৎ নাই স্যার, আমি ফোন থেকে জয়েন করে আছি। বুঝলাম, কিন্তু ম্যানেজমেন্টে যখন দেখবে সবচেয়ে কম অ্যাটেন্ডেন্স হয় আমার হচ্ছে ব্যাচে। এরকম কিছুদিন আগে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন স্যার? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো। আপনাদের 15 জন কেন স্যার? আচ্ছা এটা হচ্ছে ব্যাচে অনেকজনই ছিল, আরো বেশ কয়েকজন আছে। দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় যেটা হয় যে সাথে নেটের প্রবলেম বা কারেন্টের প্রবলেম, এখানেও দেখা যাচ্ছে অনেককে জিজ্ঞেস করে দেখা যাবে যে তার নেটের প্রবলেম আছে বা কারেন্টের প্রবলেম আছে। এই প্রবলেম গুলো বলার কারণে অনেকেই কিছুক্ষণ থাকতে পারে, চলে যায়। বিশেষ করে আমাদের এখানে 2টা ব্যাচ অ্যাড করা হয়েছে। ফার্স্ট একটা ব্যাচ আছে, সেখান থেকে আমরা দেখা যাবে সরাসরি বলে যায় যে আমরা ক্লাস করতে পারবো না, এরকম প্রায় 8 থেকে 9 জন বলে যায়। শেষ পর্যন্ত সেই ব্যাচের আমরা 20 জন নিয়ে শুরু করি, 7-8 জন এখন আছে। পরের ব্যাচটাতে ছিল 24 জন, সেই 24 জনের মধ্যেও খুব অল্প কয়েকজন
করতে পারে, অনেকেই করে না। যেমন অনেকে লিঙ্কে দেওয়া আছে, তারপরে তো অ্যাটেন্ড করে না, ফোন করলে জয়েন করবো এরকম পরবর্তী জায়গা থেকে জয়েন হয় না বা আসে না। কিন্তু যারা এখানে আপনি দেখছেন এরা সবসময় রেগুলার, সবসময় থাকে, সবসময় রেগুলার আমাদের প্রায় 15-16 জন এখানে সবসময় থাকেই। বুঝতে পারছি, বাট এটা তো প্রবলেম, 20 জনও নাই। জি স্যার। কয়টা ক্লাস হয়েছে ব্যাচে? এই ব্যাচের ইন টোটাল হচ্ছে 18টা ক্লাস শেষ হয়েছে। 18টা ক্লাস, আচ্ছা ঠিক আছে। আঠারোটা ক্লাস হলে তো আপনার হয়ে গেছে না, অঙ্গীকারনামা গুলো তো সব আপলোড করে দিচ্ছেন না? আজকে 19 নাম্বার ক্লাস চলতেছে, আর অঙ্গীকার নামার ক্ষেত্রে পুরাতন যে যারা ছিল তাদের সবগুলো এখানে আপলোড করে ফেলেছি। নতুনদের কয়েকজনের বাকি আছে, আর যারা যারা দিয়েছে তাদেরগুলো দেওয়া হয়ে গিয়েছে। এটা বাকি আছে। এটা একটু তাড়াতাড়ি করে দিন, যাদেরটা বাকি আছে। আমার 18 তারিখ লাগবে, এটা 18 তারিখ পাঠাতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, এখন যদি আচ্ছা, নতুনদের মধ্যে অঙ্গীকারনামা দিতে বাকি আছে কে কে? কারণ অঙ্গীকারনামা যদি না থাকে তাহলে কিন্তু লাস্ট অফ অল আপনাদের যেই মানে যে সার্টিফিকেশন বা অন্যান্য কাগজপত্র সেগুলো নিয়ে কিন্তু প্রচন্ড ঝামেলা হবে। এখন হয়তো আমরা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছি, কিন্তু লাস্ট অফ অল অ্যাটেন্ডেন্স যদি না থাকে সেই ক্ষেত্রে সার্টিফিকেট পাওয়া, তারপরে হচ্ছে আপনার আর্নিং এর যেই ক্রাইটেরিয়াটা আছে, $100 আর্নিং দেখাতে হবে। এটা যদি আমরা সম্পূর্ণ না করতে পারি, 100% যদি অ্যাটেন্ডেন্স না দেখাতে পারি, অ্যাটলিস্ট 90% বা 95% অ্যাটেন্ডেন্স দেখাতে হবে। তারপরে হচ্ছে আপনার ইভালুয়েশন যে টেস্ট গুলো, সেই টেস্ট গুলোতে পাস করতে হবে। এরপরে হচ্ছে যেটা অঙ্গীকারনামা যেটা দেওয়া হয়েছিল সেটা অবশ্যই ফুলফিল ভাবে পূরণ করে জমা দিতে হবে। তো আমরা যদি এইসব কাজগুলো না করি তাহলে কিন্তু লাস্ট অফ অল কোর্সটা আপনার অ্যাটেন্ড করা হবে, কোর্সটা থেকে শেখা হবে বা করা হবে, কিন্তু লাস্ট অফ অল কিন্তু আপনি কোনো সার্টিফিকেট পাবেন না, বা যেই আপনি যে আসলেই এখান থেকে যে একটা ইভালুয়েশন আপনার হয়েছে, আপনার যে একটা আর অর্জন আছে, সেই অর্জনের কোনো স্বীকৃতি কিন্তু আপনি পাবেন না। এটাই হচ্ছে একটি বিষয়। তো এটা আপনারা দেখছেন যে ম্যানেজমেন্ট থেকে আমাদের মিটিং এ বিভিন্ন সময় বিভিন্ন জন আসেন, তারা এটা নিয়ে সব সময় বলেন, এবং আমি যেমন এটা দেখুন, আমাদের এখানে উপস্থিত যতজন ছিল সেই সংখ্যাটা সেকেন্ড সেশনে অনেকটা কমে গেছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে, যেমন মাসুদ রানা, তিনি গতদিন ছিলেন, আজকে নাই। নতুনদের মধ্যে পুরাতনদের মধ্যে যদি আমি হিসাব করি, দেখুন অনেকেই আমি পাবো যে এখানে নাই। মুজাহিদ হোসেন আছেন, গাউসুল হক আছেন, তামিম তানহা আছেন, রুমা পারভিন, তারিক মাহমুদ, মধুসূদন সরকার, সাব্বির হোসেন, 7 জন আছেন। মিকাল হোসেন কাজল 8 জন। ঠিক আছে, 8 জন। পুরাতনদের মধ্যে আর দেখা যায় থাকে না। তো 8 জন যদি হয়, মাত্র 6 জন দেখুন নতুনরা জয়েন আছে। আমাদের নতুনদের মধ্যে মাত্র মাত্র 6 জন জয়েন আছে, অথচ নতুনদের মধ্যেও কিন্তু 8 থেকে 10 জন বা 12 জন পর্যন্ত জয়েন আমরা দেখেছিলাম। যেমন এস কে জ্যোতি, তিনি এখন জয়েন নাই। রানা, তিনি কিন্তু জয়েন নাই। অথচ একই ক্লাস লিঙ্কেই কিন্তু ক্লাস হচ্ছে। আমরা যে একদিন জয়েন করতে পারছি আরেকদিন যে পারবো না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তো অ্যাটলিস্ট 20 স্টুডেন্ট কিন্তু থাকতে হবে উপস্থিত। অথচ আমরা যদি একটু গ্রুপে যাই, আমাদের গ্রুপে কিন্তু অনেকে অ্যাড আছে, অথচ তারা কিন্তু আসে না। যেমন আজকে আমাকে ব্রেক টাইমের মধ্যে বলা হচ্ছিল যে আপনি হচ্ছে যারা থাকে না তাদেরকে বাদ দিয়ে দেন, গ্রুপে রাখার দরকার নাই। তো আমি কিন্তু অনেকের বাদও দিচ্ছি না বা এগুলো করছি, পরে দেখা যাবে যে আমারই বিপদ হয়ে যাবে। স্যার তো এই জায়গাটা একটু মেনটেন করার চেষ্টা করেন। হ্যাঁ বলুন, জাহিদ হাসান। স্যার এই অঙ্গীকার আমার এটা স্যার এই প্রথম শুনলাম স্যার, কি স্যার একটু যদি বলতেন। নতুনরা সবাইকে অঙ্গীকার নামার কথা আজকে প্রথম শুনতেছেন? স্যার আমি অলরেডি ওটা জমা দিয়েছি ইমেইলে। তাহলে দেখুন, এনারা কিন্তু জানে, এবং অঙ্গীকার নামা নিয়েও আমরা একদিন ক্লাস করেছিলাম। স্যার যাই হোক, আমি আগে আসলেই তো হয়ে যাবে। এটাই তো সমস্যা যে একজন থাকছেন আবার থাকছেন না। তো
ওই একজন দুইজন নিয়ে কথা বলতে গেলে অনেকটা টাইম যায়। যেমন আজকে গিগের বিষয়টা নিয়ে আমরা চাইলে গিগটা না নিয়ে আমরা আজকেই ডাটা এন্ট্রি বা টুইটার কোনো একটা ক্লাস কিন্তু শুরু করতে পারতাম, সেটা কিন্তু পারি নাই। স্যার ওই যেদিন থেকে জয়েন করা হয়েছিল তারপর থেকে আর মিস যায়নি কোনোদিন। তাহলে মিস যদি না যায় তাহলে একটা ক্লাস তো আমি নিয়েছিলাম, বেশ অনেকক্ষণ ধরে ক্লাস নিয়েছিলাম, পূরণ বোধহয় আমি আপনাদের ইমেল দিয়েছিলাম এবং আপনারা পূরণও করেছিলেন, তাহলে মিস না গেলে সেটা আপনি মিস করলেন কিভাবে? স্যার তারপরে আসছিলাম। তাহলে কি হবে? স্যার নতুনদের জন্য স্যার গ্রুপে স্যার এখনো আছে, গ্রুপে আছে স্যার, বেশি দূর ওপরে যায় নাই। আচ্ছা ঠিক আছে, গ্রুপে তাহলে আপনারা কি একজন আবার একটু দিয়ে দিতে পারেন বা এখানে আপনারা দিয়ে দিতে পারেন, গ্রুপে একটু সার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ স্যার ওখানে কি কি দেবো? ইমেলের মাধ্যমে কি কি পাঠিয়ে দেবো স্যার? আচ্ছা, এক মিনিট। আচ্ছা, আমরা যেহেতু ক্লাসের শেষ টাইম চলে